আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ। এই যে অসাধারণ একটি গদ্য রয়েছে, এই গদ্যটি থেকে তোমাদের অনুশীলনে যে কিছু কর্ম অনুশীলন রয়েছে, এমসিকিউ কোশ্চেন, একই সাথে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের এই গল্পের যদি অনুশীলনে চলে আসো, দেখতে পারবে প্রথমেই রয়েছে কর্ম অনুশীলন। এখানে মূলত দুটি কর্ম অনুশীলন দিয়েছে। দেখো, ১ নম্বর বলতেছে যে তোমার দেখা ধনী পরিবারের কারো মৃত্যু ও গরিব পরিবারের কারো মৃত্যু ঘটনার তুলনামূলক বিবরণ দাও। তার মানে কিন্তু তোমাদেরকে এখানে একটি বিবরণমূলক ঘটনা তুলে ধরতে হবে। দেখো, আমরা ১ নম্বরের উত্তরটা এখানে তোমাদেরকে করে দিয়েছি। অর্থাৎ এখানে দেখো উত্তরটি, আমার দেখা ধনী পরিবারের কারো মৃত্যু ও গরিব পরিবারের কারো মৃত্যু ঘটনার তুলনামূলক বিবরণ নিচে দেওয়া হলো। প্রথমে দেখো ধনী পরিবারের একজনের মৃত্যুর ঘটনা। দেখো, তোমরা এই ঘটনাটি কিন্তু এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবে, পড়ে ফেলতে পারবে। আমি তোমাদেরকে পুরো এই গল্পটি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটু ভিডিওটি পজ করে করে পুরো গল্পটি এখান থেকে দেখে নিয়ে পড়ে ফেলবে। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের যে আরেকটি ঘটনা তুলে ধরতে হবে, যে গরিব পরিবারের একজন মৃত্যুর ঘটনা। দেখো, এখান থেকে তোমরা এই গরিব পরিবারের মৃত্যুর ঘটনাটাও কিন্তু ভিডিওটি পজ করে করে পড়ে ফেলতে পারবে। যেটা এটা একটি ঘটনা বর্ণনা করতে হবে, তাই কিন্তু তুলনামূলক এটি একটু বড়ই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে যে ২ নম্বর যে কাজটি ছিল, দেখো এখানে বলেছে যে কাঙালি তার মায়ের প্রতি যে মাতৃভক্তি দেখিয়েছে, অর্থাৎ গল্পে আমরা যে মাতৃভক্তির কাহিনীটা দেখতে পেরেছি, এরকম কোনো ঘটনা লিপিবদ্ধ করো। আচ্ছা, অর্থাৎ লিপিবদ্ধ করো বলতে তুলে ধরো বা বইয়ে বা ডায়েরিতে লিখে রাখো। তো দেখো ২ নাম্বার যে উত্তরটি আমাদের এখানে দেখো, কাঙালি তার মায়ের প্রতি যে মাতৃভক্তি দেখিয়েছে, এরকম কোনো ঘটনা লিপিবদ্ধ করো। দেখো, উত্তরটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা এটিও একটু ভিডিওটি পজ করে করে পড়ে ফেলবে। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেটা এটা ঘটনামূলক লেখা, তাই না? তাই তো একটু বড় হবেই, এটাই স্বাভাবিক, তাই তো? আচ্ছা, এখান থেকে একটু সুন্দর করে তোমরা কিন্তু দেখে ফেলতে পারবে। এরপর তোমরা তোমাদের বইয়ে যদি চলে যাও, দেখতে পারবে কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের প্রথম ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত? উত্তরটি কিন্তু হবে খ, গরুর, তাই না? এরপর ২ নম্বর প্রশ্ন বলছে রসিক বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিল? উত্তরটি হবে অবাগীর শবদাহ, তাই না? এরপর দেখো ৩ নম্বর একটা উদ্দীপক দিয়েছে তোমাদেরকে। এই উদ্দীপকটি পড়ে তোমাকে ৩ নাম্বার কোশ্চেনের উত্তর করে ফেলতে হবে কিন্তু, তাই না? তো দেখো, উদ্দীপকে বলছে তর্ক রত্ন কহিলেন ধার নিবি, শুধবি কিভাবে? গফুর বলিলেন যেমন করে পারি শুধব, বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দিব না। অর্থাৎ তর্করত্ন কহিলেন, তাই না, যে ধার নিব, যে ও ধার নিতে যাচ্ছে, তাই না? কিন্তু গফুর বলল যে তুই যে ধার নিবি সেটা কিভাবে আবার সুদ দিবি, তাই না? তো এরকম একটা কথোপকথন কিন্তু এখানে তো বলছে তর্করত্ন অভাগীর স্বর্গ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? উত্তরটি কিন্তু হবে এখানে ঘ নাম্বার, অধর। ঘ নাম্বার, অধর। আচ্ছা, এরপর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এখান থেকে তোমাদের দেখো সৃজনশীল প্রশ্ন, তাই না? তো এই সৃজনশীল প্রশ্নের আমরা আগে উদ্দীপকটি পড়ে ফেলি, তারপরে এর উত্তরটিও দেখে নেব। প্রথমে বলছে এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরোধ হয়ে গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, মানে খড় পেয়েছিল, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তা মশাই সব ধরে রাখলেন। মানে যা পেয়েছিল সেটা আবার কর্তা কিন্তু তাকে ধরে রাখলো, মানে যা পেতো সেখান থেকে সেটা কেটে নিয়েছে। কেটে কেটে হাত পায়ে পড়ে বললাম, মানে কেটে কেটে তাকে অনুরোধ করে বলল কর্তা মশাইকে। কে বলল বলো তো? এই যে গফুর। বাবু মশাই, হাকিম, তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমি তোমার মানে তোমার রাজ মানে ওই যে গফুর ওই ইয়েকে কর্তা মশাইকে বলছে, তাই না, যে আমি এই রাজত্ব ছেড়ে পালাবো আর কোথায়? আমাকে পণ দশেক বিচুলি না হয় দাও, মানে আমাকে কিছু না হয় দাও। চালে খড়ে নেই, বাপ বেটিতে থাকি, মানে বলতেছে আমার তো চাল খড় কিছুই নেই, শুধুমাত্র বাপ বেটিতে থাকি। আচ্ছা, এরপর বলছে দেখো যে তাও না হয় তাল পাখার গোজা গাজা দিয়ে এ বর্ষা কাটিয়ে দেবো, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে, মানে মহেশের কথা বলছে যে সে কিন্তু কি হয়ে যাবে বলো তো?
মরে যাবে। তো এখানে তোমাদের ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর করে ফেলতে হবে। চলো উত্তর 4টি আমরা একটু দেখে ফেলি। প্রথম ক নাম্বার প্রশ্নের যে উত্তরটি এখানে রয়েছে দেখো যে কাঙ্গালির বাবার নাম কি? তো কাঙ্গালির বাবার নাম উত্তরটি হবে কিন্তু রসিক বাঘ। এবার খ নাম্বার দেখো তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গ যাব, উক্তিটি ব্যাখ্যা করো। তো উত্তরটি এখানে দেখো, উত্তরটি বলছে যে উক্তিটিতে অভাগীর সংস্কার ও বিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে। অভাগী স্বর্গ গল্পে অভাগী সংস্কারে বিশ্বাসী মানুষ। ঠাকুরদাস মুখার্জীর সদ্য মৃত বর্ষবয়সী স্ত্রীকে শ্মশানে পুড়তে দেখে অভাগী যেখানে মুখার্জীর স্ত্রীর ছেলের হাতে আগুন পায়, হিন্দু ধর্মের সংস্কার অনুসারে অভাগীর বিশ্বাস মুখার্জীর স্ত্রী স্বর্গে যাবে। তাই অভাগী মৃত্যুর পর ছেলের হাতের আগুন প্রত্যাশা করে যেন সে নিজেও মুখার্জীর স্ত্রীর মতো স্বর্গে যেতে পারে। এখান থেকে এই ছিল তোমাদের খ নম্বর প্রশ্নটি। এবার গ নম্বর প্রশ্ন বলছে দেখো উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পে যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের সামাজিক জীবনের ইঙ্গিত রয়েছে। আমাদের সমাজে ধনী দরিদ্রের বৈষম্য অত্যন্ত প্রকট, অনেক। এই বৈষম্য ছাড়াও ধর্ম, বর্ণ, জাতি, সম্পদের মতো ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। অতীতে হিন্দু ধর্মের বিভিন্ন সামাজিক রীতিনীতিতে মানুষে অনেক বৈষম্য ছিল। সমাজ সংস্কারের রীতিতে তা সিদ্ধ হলেও মানবিকতার দিক থেকে তা ছিল অত্যন্ত হীন, অমানবিক। উদ্দীপকে তৎকালীন হিন্দু জমিদার শাসিত সমাজ ব্যবস্থায় একজন দরিদ্র মুসলমানের অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে সমাজের সচ্ছল মানুষের শোষণচিত্র প্রকাশ পেয়েছে। আচ্ছা, এরপর বলছে দেখো যে বাবা মেয়ের সংসারে একমাত্র গরু মহেশকে বাঁচাতে সে বিচুলি প্রার্থনা করে, তাই না, খাবার প্রার্থনা করে। অভাগীর স্বর্গ গল্পে কাঙ্গালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে কাঠের জন্য অনেক মিনতি কান্নাকাটি করেও পায়নি, গফুরও পায়নি এক আটি বিচুলি বা খড় মহেশকে খাওয়ানোর জন্য। তো কাঙ্গালি নিঃজাত বলে মায়ের সৎকার কাঠ চেয়ে বঞ্চিত হয়েছে, গফুর অন্য জাতের বলে শোষণের শিকার হয়েছে। এভাবে উদ্দীপক ও অভাগীর স্বর্গ গল্পে গরিব, বঞ্চিত ও শোষিত মানুষের সমাজচিত্র সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নটি দেখো। ঘ নম্বর প্রশ্ন বলছে যে কাঙ্গালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না, মন্তব্যটির যথার্থ নিরূপণ করো। তো উত্তরটি এখান থেকে দেখো তোমরা। উত্তরটি বলছে যে কাঙ্গালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না, মন্তব্যটি কিন্তু যথার্থ। শোষক সব দেশে সব কালেই গরিব দুঃখী মানুষের শ্রম শোষণ করে তাদের আধিপত্য বিস্তার করে চলে। দুর্বলের উপর সবলের অত্যাচার নতুন কোনো ব্যাপার নয়, যুগ যুগ ধরে তা চলে আসছে। সবল ব্যক্তিরা অত্যাচার করে আর দুর্বলরা মুখ বুজে সহ্য করে। আচ্ছা, তো দেখো উদ্দীপকে গফুর দরিদ্র, সে জমিদারের জমি বর্গা নিয়ে চাষ করে। গত সনের বকেয়া হিসাব করে গফুরের ভাগের সব খড় নিয়ে যায় মালিক কর্তামশাই। অনেক অনুনয় বিনয় অশ্রুপাত করেও প্রিয় গরু মহেশের জন্য সামান্য খড় বিচুলি পায় না সে। আচ্ছা, খড় বিচুলি কিন্তু সে কি করতে পারে না বলতো, খড় বিচুলি কিন্তু সে পায় না। আচ্ছা দেখো, খড় বিচুলি পায় না। তো অভাগীর স্বর্গ গল্পে কাঙ্গালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে কাঠের জন্য অনেক কান্নাকাটি করেও জমিদারের গোমস্তা অধর রায়ের কাছ থেকে তা পায়নি। দরিদ্র বলে কেউ তাকে কাঠ দিতে রাজি হয়নি, বরং তুলে জাতের কাউকে পোড়ানো হয় না বলেও ভর্ৎসনা করেছে। এখানে গফুরের প্রত্যাশা এবং কাঙ্গালির প্রত্যাশায় মিল থাকলেও তা এক নয়। উদ্দীপকে গফুর কর্তামশাইয়ের কাছে মহেশের জন্য বিচুলি চেয়েছিল, আর অভাগীর স্বর্গ গল্পে কাঙ্গালি তার মায়ের সৎকারের জন্য কাঠ চেয়েছিল। এই দুজনেই হতদরিদ্র, কিন্তু তাদের চাওয়ার মতো দুজনের বেদনাবোধ দুরকম। এই কারণে মিল থাকলেও গফুর ও কাঙ্গালির পরস্পরের সম্পূর্ণ প্রতিনিধি নয়, কারণ তাদের যন্ত্রণার গভীরতা একরকম নয়, ভিন্ন ভিন্ন। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে তোমাদের পরের যে গদ্য বা পদ্য থাকবে সেটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।